আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো ভ্যালেন্টিন বার্কো টু চেলসি ডিলটা ডান, আপনারা নিশ্চয়ই অফিসিয়াল আপডেটটা দেখেছেন এবং আজকের এই ভিডিওতে মূলত ভ্যালেন্টিন বার্কোকে নিয়ে আলোচনা করব। এক্সাইটিং হিউজ একটা প্রসপেক্ট, একটা অসাধারণ ট্যালেন্ট। তবে তার আগে ছোট্ট একটা আপডেট আছে। কম সময়ের মধ্যে অল্প কথায় ফুটবল আপডেট, স্পেশালি আর্জেন্টাইন ইয়াং ট্যালেন্টদেরকে ঘিরে আমার ভাবনার কথা জানিয়ে দিতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছোট ছোট পোস্ট করা শুরু করেছি। আপনারা আইডিটা ফলো দিয়ে রাখতে পারেন। এ সংক্রান্ত একটা পোস্ট ইউটিউবের কমিউনিটি ট্যাবে বা পোস্ট ট্যাবে পাবেন, অথবা এই ভিডিওর পিন কমেন্টও দেখে নিতে পারেন। মূলত অল্প কথায় আপনাদের সাথে কানেক্টেড থাকাই উদ্দেশ্য। এই মুহূর্তে পেজ বা গ্রুপ মেনটেন করা সম্ভব না হলেও এভাবেও ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগতে পারে বলে মনে করছি। আচ্ছা, মূল টপিকটাতে চলে আসি। এ মুহূর্তে আমাকে যদি প্রশ্ন করেন যে কোন দুজন আর্জেন্টাইন ট্যালেন্টের পরবর্তী কল থেকে একেবারে নিয়মিত একাদশে আসা উচিত, আমি নিকো পাজ এবং ভ্যালেন্টিন বার্কো এই দুই নামটাই বলবো। প্রথমত ইয়াং প্রসপেক্ট, দ্বিতীয়ত মোস্ট ইম্পর্টেন্টলি তারা কিন্তু ইউরোপিয়ান ফুটবলে নিজেদেরকে অলরেডি প্রমাণ করেছেন। এই প্রমাণ করাটা, অর্থাৎ ট্যালেন্ট ইজ জাস্ট হাফ অফ দ্য জব, এবং বাকি প্রমাণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিছু কিছু ক্ষেত্রে মোর দ্যান হাফ অফ দ্য জব। এবং এক্ষেত্রে বার্কো প্রমাণ করেই চেলসির মতো একটা ক্লাবে এসেছেন, এই জিনিসটা বলতে হবে। এখন ভ্যালেন্টিন বার্কো বা আর্জেন্টিন যে কোনো একজন প্লেয়ার সম্পর্কে যখন আলোচনা করতে যায়, কয়েকটা কমন ফ্যাক্টর আপনারা খুঁজে পাবেন। যেমন পাসিংটা অসাধারণ হবে, ভিশনটা অসাধারণ হবে, বল পায় একটা অন্যরকমের অ্যাবিলিটি থাকবে যেটা দেখতে যথেষ্ট ভালো লাগে। সকল কিছুই কিন্তু কমন ফ্যাক্টর হিসেবে বার্কোর মধ্যে আছে। আপনি যদি স্ট্রাসবার্গে তার গত সিজনের পারফরমেন্স দেখেন, সবচেয়ে বেশি অ্যাসিস্ট দেখবেন, সবচেয়ে বেশি কি পাস দেখবেন, সব মিলিয়ে ফাইনাল থার্ডে অ্যাবিলিটির দিক থেকে একেবারে টপ 1-2-তে দেখবেন। এমনকি বল যখন পায়ে না থাকে তখন পজিশনটা রিগেইন করা বা রিকভারি করার ক্ষেত্রেও তাকে কিন্তু একেবারে টপ স্পটে পাবেন। কমপ্লিট একটা প্যাকেজ এখানে বলা চলে। গত সিজনের এই দুর্দান্ত পারফরমেন্সটাই তাকে চেলসিতে নিয়ে এসেছে। মাঝখানে ব্রাইটনের জার্সিতেও কিন্তু ইপিএল খেলার অভিজ্ঞতা আছে, এটাও একটা হিউজ প্লাস পয়েন্ট। তবে আমার কাছে এগুলোর পাশাপাশি তার সবচেয়ে বড় অ্যাবিলিটি, যেটা আর্জেন্টিনার ফুটবলের কাজে লাগবে বর্তমান সেট আপে, এটা মনে হয় সেটা হচ্ছে তার লাইন ব্রেক করার যে একটা পাসিং অ্যাবিলিটি, থ্রু বল দেওয়া অ্যাবিলিটি আছে। অর্থাৎ এমন জায়গা থেকে তিনি ফাইনাল থার্ডে বল বাড়াতে পারেন, পাস দিতে পারেন বা থ্রু বল দিতে পারেন, যেটা একটা দুটো ডিফেন্সিভ লাইন বা 3-4 জন প্লেয়ারেরা মিলে যে ডিফেন্সিভ একটা শেপ তৈরি করেন সেটা ব্রেক করতে পারেন। এই লাইন ব্রেকিং অ্যাবিলিটিটা সত্যিকার অর্থে দেখতে যথেষ্ট ভালো লাগে। এর পাশাপাশি হাই রিস্ক হাই গেন একজন প্লেয়ার। খুব একটা বেশি তাকে প্রেস করে লাভ হয় না, কারণ প্রেস রেজিস্ট্যান্স একটা ভাব আছে, নেচার আছে। অনেক প্লেয়ারের মাঝখানে টাইট স্পেস থেকেও কিন্তু ড্রিবলিং করে বের হয়ে যেতে পারেন এবং সেখান থেকে পাস দিতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, ডিফিকাল্ট ডিসিশনগুলো তিনি কিন্তু নিতে পছন্দ করেন, নিজেকে কঠিন জায়গাতে নিয়ে যান এবং সেখান থেকে এই ফাইনাল থার্ডে লাইন ব্রেকিং পাসগুলো বা এমন টাইপের পাস দেওয়া যেখান থেকে একটা মুভে অ্যাটাক শুরু হবে বা ফাইনাল থার্ডের প্লেয়ার সেখান থেকে গোল স্কোরিং অপরচুনিটি পাবেন, এমন টাইপের কঠিন সিদ্ধান্ত তিনি নিতে পছন্দ করেন, যেটা আর্জেন্টিনার মিডফিল্ডে এই মুহূর্তে খুবই খুবই মিসিং একটা কম্পোনেন্ট। পুরো বিশ্বকাপ জুড়ে আমরা দেখেছি যে আর্জেন্টাইন মিডফিল্ডাররা বল পায়ে কমফোর্ট লেভেলটা অনেকটা নিচে নামিয়ে এনেছেন। অনেক সময় বল পায়ে রাখতে হাঁসফাঁস করছেন, অনেক প্লেয়াররা মিলে প্রেস করলে বলটা লুজ করছেন। এখানে ভ্যালেন্টিন বার্কোর প্রেস রেজিস্ট্যান্স এর ন্যাচারটা সত্যিকার অর্থে আর্জেন্টিনার মিডফিল্ডের ওই মিসিং পাজলটা আরও একবার ফিরিয়ে আনতে পারে। এখন কথা হচ্ছে তিনি কোন পজিশনে খেলবেন, কারণ ক্লাব ফুটবলে একজন প্লেয়ার ঠিক কোন পজিশনে খেলেন সেটা জাতীয় দলের কনটেক্সটে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ সেটার সাথে মিল রেখে লিওনেল স্ক্যালোনি বা কোচ হিসেবে যিনি থাকেন তিনি জাতীয় দলে এই প্লেয়ারটাকে ইনক্লুড করবেন। জাভি অ্যালোনসো নতুন কোচ হিসেবে চেলসিতে এসেছেন এবং যখনই আমি জাভি অ্যালোনসোর কথাবার্তা বলি তখনই আমার একটা প্লেয়ারের কথা মনে পড়ে যায়। না, মার্ক কুকুরিয়ার কথা বলছি না। অনেকে চেলসিতে মার্ক কুকুরিয়া লাইক ফর লাইক প্রোফাইল হিসেবে বার্কোকে দেখছেন, তবে আমার কাছে ভ্যালেন্টিন বার্কো মোর অফ এ মিডফিল্ডার, কিংবা নিজে লেফট ব্যাক হিসেবে শুরু করলেও লেফট সাইডে ডমিনেটেড একজন মিডফিল্ডার হিসেবে বা উইং ব্যাক হিসেবে নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করেছেন। মিডফিল্ড প্রোফাইলটা তার মধ্যে এই মুহূর্তে বেশি, এটাই মনে হয়। যে প্লেয়ারটার কথা বলছিলাম তিনি জাভি অ্যালোনসোর সিস্টেমে অ্যাডভান্স একজন উইং ব্যাক হিসেবে খেলেছেন। প্লেয়ারটার নাম গ্রিমালদো। অর্থাৎ বেয়ার লেভারকুসেনে জাভি অ্যালোনসো যখন ছিলেন, গ্রিমালদোকে দিয়ে যে কাজগুলো করতেন, যে পজিশনে খেলাতেন লেফট সাইডে একটু অ্যাডভান্স মিডফিল্ডার বা উইং ব্যাক এই রোলটাতে, সেই রোলটাতে চেলসিতে কিন্তু এই প্লেয়ারটা খেলতে পারেন। আবার কোচ যদি চান, যদি
মনে করেন যদিও যাবে অ্যালোনসো 3-4-3 বা ওই 3-4-এর মাঝখানে 4টাকে 2-2-এ ভাগ করে 3-2-2-3 এমন টাইপের কিছু একটা ট্রাই করবেন বলে মনে হচ্ছে। বাট কোচ যদি চান যে ডবল পিভট সিস্টেমে চলে যাবেন, মিডফিল্ডে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার রাখবেন, সেক্ষেত্রে ময়সিস কাইসাদোর সাথে ডবল পিভট রোলটাতে এই প্লেয়ারটা খেলতে পারেন। তবে এই ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে ইপিএলে যেহেতু খেলবেন, চ্যালেঞ্জের জায়গাটা হবে ফিজিক্যালিটি, অর্থাৎ শারীরিকভাবে নিজেকে ওই জায়গাতে রাখা যেখানে আপনি এতটা হাই ভোল্টেজ হাই প্রেশার সিচুয়েশনে ম্যাচ খেলতে পারেন। বিশেষ করে হাইটটা বড় বড় মতো আর্জেন্টাইন প্লেয়ারদের জন্য একটা ইস্যু, অনেকেই বলেন এমন টাইপের প্লেয়ার মিডফিল্ডে থাকলে অনেক সময় এরিয়ালে প্রতিপক্ষ খেলতে অনেক পছন্দ করে, বল বাতাসে ভাসিয়ে খেলতে অনেক পছন্দ করে এবং হেডে বিট করার চেষ্টা করে। মিডফিল্ডে সেকেন্ড বল উইন করার ক্ষেত্রেও এমনটা হতে পারে। সেক্ষেত্রে ভ্যালেন্তিন বার্কোকে এখনও প্রমাণ করতে হবে। এগুলোকে আমি নেগেটিভ সাইড হিসেবে বলছি না, তবে এমন কিছু উইক লিঙ্ক প্রতিপক্ষ কাজে লাগাতে চাইবে এবং ওভারঅল তিনি আসলে ফিজিক্যালিটি কতটা দেখাতে পারেন সেটাও কিন্তু মিডফিল্ডে একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। সাম্প্রতিক বছরগুলোতে আর্জেন্টাইন বা লাতিন আমেরিকান প্লেয়াররা ফিজিক্যালিটিতে এসে ইউরোপে ভুগছেন, সে জিনিসটা আমি অ্যাকনলেজ করে নিলাম। যদিও আমার কাছে মনে হয় ভ্যালেন্তিন বার্কো সত্যি অর্থে তার জায়গা থেকে এখানেও ওভারকাম করতে পারবেন, যেমনটা লিজেন্ডো মার্টিনেজও পেরেছিলেন ইপিএলে আসার পরে। তবে যেহেতু একজন হাই রিস্ক হাই গেন প্লেয়ার, তাকে অনেক সময় দেখবেন এমন সিচুয়েশনে ফিজিক্যাল ডুয়েলে চলে যেতে, অনেকটা লাউঞ্জ করতে, অনেকটা নিজের শরীরটা এগিয়ে দিতে, যেখানে একটু এদিক সেদিক হলে ফাউল করতে বাধ্য হবেন, কার্ড দেখতে বাধ্য হবেন। ওভার অ্যাক্টিভ অনেক সময় তাকে মনে হবে, এই জিনিসটা একটু চেক রাখা উচিত। একই সঙ্গে ভার্সেটাইল প্লেয়ার হিসেবে এটা যেমন হিউজ একটা অ্যাডভান্টেজেস পয়েন্ট যে ভিন্ন ভিন্ন পজিশনে খেলতে পারেন, লেফট মিডফিল্ডার, লেফট উইং ব্যাক, লেফট ব্যাক বা একেবারে সেন্ট্রাল মিডফিল্ডার, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, অনেক পজিশনে যেমন খেলতে পারেন। এমন প্রোফাইলের ক্ষেত্রে একটা কমন উইক পয়েন্ট অনেক সময় এটা হয় যে পজিশনাল অ্যাওয়ারনেস না থাকা, অর্থাৎ ঠিক কোন জায়গাতে থাকতে হবে ওই ম্যাচের অবস্থা বুঝে সেটা অনেক সময় একাধিক পজিশনে একাধিক রোলের মাঝখানে হারিয়ে ফেলা। আশা করব ভ্যালেন্তিন বার্কোর ক্ষেত্রে এই জিনিসগুলো হবে না, কারণ এই ব্যাপারগুলোকে একপাশে সরিয়ে রেখে আপনি যদি পিওর ট্যালেন্ট দেখেন, আপনি যদি বল পায় তার অ্যাবিলিটি দেখেন, আপনি যদি চ্যালেঞ্জ নেওয়ার ক্ষেত্রে তার যে একটা আগ্রহ দেখেন, তার যদি ভিশন দেখেন, তার যদি কি পাস দেওয়ার অ্যাবিলিটি দেখেন, থ্রু বল দেওয়ার অ্যাবিলিটি দেখেন, সব মিলিয়ে এমন একটা প্রসপেক্ট যাকে মিডফিল্ডে রাখতে হবে, যাকে মিডফিল্ডে রাখার মাধ্যমে সামনের দিনগুলোতে আর্জেন্টিনার মিডফিল্ড ওই ক্রিয়েটিভ অপশানটা পাবে যেটা আমরা এবারে বিশ্বকাপেও রীতিমতো হতাশা নিয়ে দেখেছি, যে লিওনেল মেসির পাশে ওই ক্রিয়েটিভ প্রোফাইলটা নেই যিনি সত্যিকার অর্থে ফাইনাল থার্ডে বলগুলো দিতে পারেন। আমার কাছে ভ্যালেন্তিন বার্কোর এই প্রোফাইলটা আর্জেন্টিনার সামনের দিনগুলোতে একেবারে মাস্ট একটা সিচুয়েশান পরবর্তী ম্যাচ থেকে দেখতে চাই, এমন একটা জিনিস। ক্লাব ফুটবলে তার পারফরমেন্সটা তাই সকলে ট্র্যাক করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।